আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা রাজনীতি সচেতন কম বেশি সবাই জনাব অজিত দোভালের নাম জানেন। তিনি ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা, নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহচর এবং যাকে বলা হয় ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী। ভারতের মাটিতে এই মুহূর্তে যদি সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে চার্মিং কোনো পার্সোনালিটি থাকে, এক নম্বরে অজিত দোভাল আসবেন। শাহরুখ খান নয়, সালমান খান নয়, আমির খান নয়, অমিত শাহ নয়, বা নরেন্দ্র মোদী নয়, কিংবা মমতা ব্যানার্জি নন। যদি এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয়, সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ মানুষ হিসেবে ভোটের আয়োজন করা হয়, অজিত দোভাল হবেন এক নম্বর। আচ্ছা, তিনি কে? তিনি নিরাপত্তা উপদেষ্টা, চৌকস একজন গোয়েন্দা কর্মকর্তা, যাকে বলা হয় পলিটিক্যাল জেমস বন্ড, দ্য জেমস বন্ড অফ ইন্ডিয়ান পলিটিক্স। আপনারা যারা জেমস বন্ডের সিনেমা দেখেছেন, সেখানে নায়ক যারাই হন, সে প্রথম থেকে তারা অসাধ্য সাধন করেন। যেখানে সুই ঢুকানো সম্ভব নয়, সেখানে ফলা ঢুকিয়ে তারা কার্যোদ্ধার করেন। দেশের নিরাপত্তা, ভিআইপি নিরাপত্তা, চোরাচালান দমন থেকে শুরু করে টোটাল যাকে বলা হেরোইজম, যাকে বলা হয় চলচ্চিত্রে হিরোইজম, সেই নায়কোচিত যে চরিত্রগুলো রয়েছে তার মধ্যে এক নম্বর চরিত্র এখন পর্যন্ত বিশ্ব চলচ্চিত্রে, সেটা হলো জেমস বন্ড। তো জেমস বন্ড সিনেমার নায়ক, সেই জেমস বন্ডকে এখন নিয়ে আসা হয়েছে ভারতীয় রাজনীতিতে, এবং তাকে বলা হচ্ছে জনাব অজিত দোভালকে, তিনি হলেন রাজনীতির বা ভারতের জেমস বন্ড। আমার জানা মতে পৃথিবীতে অনেক চৌকস গোয়েন্দা আছেন, যেমন ধরুন মিস্টার ভ্লাদিমির পুতিন। তিনি কেজিবির একজন বিখ্যাত গোয়েন্দা কর্মকর্তা, এবং সেখান থেকে রাজনীতি করতে করতে আজকের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। কিন্তু তাকে রাশিয়ার জেমস বন্ড বলা হয় না। তাকে বড় জোর যে একটা গান আছে, সেরকম একটা গানের নায়ক হিসেবে তাকে চিত্রায়িত করা হয়, কিন্তু জেমস বন্ড বলা হয় না। অন্য কোনো দেশে কোনো রাজনীতিবিদ, কোনো কর্মকর্তা কারো নামের সঙ্গে জেমস বন্ড শব্দটি যুক্ত হয়নি। তো সেই ক্ষেত্রে অজিত দোভালের সঙ্গে ভারতের 130 কোটি মানুষের যে সম্পর্ক জেমস বন্ড, এটার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে যে এই জেমস বন্ড মনে প্রাণে আমাদেরকে কি উপকার করতে চান বা কি ক্ষতি করতে চান। আপনারা জানেন যে শেখ হাসিনার জমানার শেষ দিকে বাংলাদেশের পট পরিবর্তনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত ডোনাল্ড লু এবং মার্কিন ডিপ স্টেটের অন্যতম কর্ণধার মিস্টার পিটার ডি হাস সহ বিরাট একটা গ্রুপ, জর্জ সরোজ এবং তাদের যারা চেলা চামুন্ডা রয়েছেন, তারা 3-4টি কাজ একত্রে করেছেন। শেখ হাসিনাকে উচ্ছেদ, নতুন একটি সরকার ব্যবস্থা গড়ে তোলা, এবং যারা আগামী দিনে এদেশের গণতন্ত্রকে দুর্বল করবে এবং মার্কিন স্বার্থ এখানে রক্ষা করবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভারতের জেমস বন্ড অজিত দোভাল এই বিষয়টি নিয়ন্ত্রণ করে শেখ হাসিনাকে রক্ষা করার চেষ্টা করেছেন। এটা আপনি ধরতে পারেন 2024 সনের যে নির্বাচন হলো, আমিডামি নির্বাচন, সেই নির্বাচনের 1 মাস আগ পর্যন্ত অজিত দোভাল এই চেষ্টাটা করেছেন, কিন্তু পরে তিনি আমেরিকান পলিসির কাছে ফেল করেছেন। পরবর্তীতে নির্বাচন যখন হয়ে গেল, তখন আমেরিকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে শেখ হাসিনাকে সরানো হবে, এবং সেই শেখ হাসিনাকে সরানো হবে এইটাকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের পক্ষে আসলে শেখ হাসিনাকে এখানে রেখে দেওয়া সম্ভব ছিল না। দ্বিতীয়ত, শেখ হাসিনাকেও একটা শিক্ষা দেওয়া, আওয়ামী লীগকে একটা শিক্ষা দেওয়া ভারতের জন্য খুব জরুরি দরকার ছিল। চীনের বিভিন্ন বিষয়াদি নিয়ে, তারপরে অভ্যন্তরীণ বিভিন্ন রাজনীতির বিষয়াদি নিয়ে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর খুব ঘন ঘন মতদ্বৈততা হচ্ছিল। আমি যতটা জানি 2018 সনের যে একটা নির্বাচন হলো, বিনা ভোটের নির্বাচন, এখানে একটা সমঝোতার কথা ছিল। বিএনপিকে অন্তত 80 থেকে 90টি সিটে জয়ী করে আনা হবে বা তাদেরকে ছেড়ে দেওয়া হবে।
তো ভারতের পক্ষ থেকে এরকম একটা বিষয় ছিল, যেটি শেখ হাসিনা মান্য করেননি, তাকে করতে দেওয়া হয়নি বা তিনি পারেননি। পুরো নির্বাচনটা যেভাবে হয়েছে, মনে হয়েছে এখানে চীনের একটা হাত ছিল, এবং আমরা যেটা শুনেছি চীন এখানে একটা ব্যাপক বিনিয়োগ করেছিল 2018 নির্বাচনে। তো যা হোক, এরপর থেকে শেখ হাসিনা একরোখা হয়ে যান এবং তিনি মনে করেন যে ভারতের কথা তার শোনার দরকার নাই। এটা নিয়ে ভারতের উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বিভিন্ন সাউথ ব্লক সবার সঙ্গে শেখ হাসিনার একটা দূরত্ব হয়, এবং এটা ভারত বেশ বিরক্ত হচ্ছিল। কাজেই যখন জুলাই আন্দোলন, যাকে বলা হয়, তুঙ্গে উঠল, যেভাবে ভারতের সঙ্গে শেখ হাসিনার চুক্তি ছিল, সমঝোতা ছিল, সেখানে ভারত কিন্তু ইন্টারভেন করতে পারত, কিন্তু ভারত সেটা ইন্টারভেন না করে শেখ হাসিনাকে যেভাবে কৌশলে সরিয়ে নিয়েছে, এই সরিয়ে নেওয়া থেকে আজ পর্যন্ত সেখানে তাকে রাখা এবং তার সকল বিষয় তদারক যিনি করছেন তিনি ভারতের জেমস বন্ড জনাব অজিত দোভাল। এখন বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে যদি অজিত দোভাল এবং ভারতের কোনো মাস্টার প্ল্যান না থাকতো, তাহলে শেখ হাসিনাকে এইভাবে জামাই আদরে জেড ক্যাটাগরির, যাকে বলা হয়, সিকিউরিটি দিয়ে ভারতের সবচেয়ে অভিজাত এলাকায় একটা প্রাসাদে তাকে রাখা হতো না। তার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের বৈঠক করার সুযোগ দেওয়া হতো না। ঘন ঘন প্রতিদিনই সেখানে সিরিজ বৈঠক হচ্ছে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তো আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের বাইরে করানোর জন্য জনাব অজিত দোভাল ইতিমধ্যে আওয়ামী লীগকে বলেছেন যে তারা যেন দিল্লিতে অফিস নেয় এবং কলকাতাতে অফিস নেয়, এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কলকাতাতে এবং দিল্লিতে আওয়ামী লীগের অফিস নেওয়া হয়েছে, এবং সেখানে পূর্ণ মাত্রায় সারাক্ষণ, মানে প্রবাসী পলাতক যারা ওখানে আছেন তারা সবাই সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ অফিস যেভাবে সরগরম রাখতো এভাবে তারা সরগরম রাখছেন। এই গেল একটা। 2 নম্বর হলো যে অজিত দোভাল তার যে অফিস, ধরুন এই অফিসটা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার, মানে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিল বা এখন খলিলুর রহমানের ছিল, ঠিক এরকম না। তিনি যে নিরাপত্তা উপদেষ্টা, এটা অনেকটা তুলসী গ্যাবার্ডের অফিসের মতো। তুলসী গ্যাবার্ড যে এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা, ইট মিনস সেখানকার সিআইএ, এফবিআই থেকে শুরু করে তাদের প্রায় 49টি গোয়েন্দা সংস্থা আছে, সব তুলসী গ্যাবার্ডের অধীন। তদ্রূপ ভারতের যত গোয়েন্দা সংস্থা রয়েছে, রাজ্যের এবং কেন্দ্রের সবগুলো গোয়েন্দা সংস্থা মূলত এই জনাব অজিত দোভালের নিয়ন্ত্রণাধীন। ফলে তার অফিস ওয়ান অফ দ্য মোস্ট সিক্রেট এবং ওয়েল প্রোটেক্টেড এবং মোস্ট পাওয়ারফুল এভার সিন ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। এমনকি নরেন্দ্র মোদীর অফিসও এতটা ওয়েল প্রোটেক্টেড না। সেই অফিস অজিত দোভাল মেনটেন করেন কোথায়? দিল্লিতে। এখন যেটা আমরা শুনতে পাচ্ছি যে অজিত দোভাল তার যে অফিস, তিনি নিয়মিত প্রতি সপ্তাহে 2 দিন অফিস করছেন কলকাতাতে, এবং তিনি প্রায় অফিস করছেন শিলিগুড়িতে। কলকাতা থেকে তিনি আবার শিলিগুড়িতে আসছেন। শিলিগুড়িতে থেকে তিনি অন্যান্য 7 সিস্টার্সে নিয়মিত যাচ্ছেন। উদ্দেশ্য কি? কলকাতার মমতা ব্যানার্জির জন্য তিনি এই আয়োজন করছেন, নাকি শিলিগুড়িতে, আসামে বিজেপির স্বার্থ দেখার জন্য, ভারতের সিকিউরিটি দেখার জন্য তিনি এই কাজ করছেন? আমার কিছু মনে হচ্ছে না। তিনি বাংলাদেশ নিয়ে বিশাল কিছু করার চেষ্টা করছেন, যেটা আমরা আমাদের দৃষ্টিতে চক্রান্ত বলতে পারি, এতে কোনো সন্দেহ নেই। কারণটা হলো, ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধটি হয়েছে কিছুদিন আগে, যেটা ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আপাতত যুদ্ধবিরতি হয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে, সেটা অমীমাংসিত, এবং ওই যুদ্ধে আপাত দৃষ্টিতে পাকিস্তানের জয়লাভ হয়েছে সবাই বলছে। এটা মিস্টার অজিত দোভালের জন্য, ভারতের জন্য এটি একটি চপেটাঘাত। ওই যুদ্ধের ফলে পাকিস্তানের সাহস অনেক অনেক বেড়ে গিয়েছে। তারা ওসিলা খুঁজছে ভারতকে আক্রমণ করার জন্য, এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল ইতিমধ্যে চলে এসেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাপতি তাকে নিয়ে মানে একেবারে নজিরবিহীনভাবে রাষ্ট্রপ্রধানের প্রোটোকল তাকে দেওয়া হয়েছে। অন্যদিকে তাদের সঙ্গে যে আর্মস ডিল রয়েছে, অস্ত্র চুক্তি রয়েছে, সেক্ষেত্রেও পাকিস্তানকে যে সকল অস্ত্র এবং অর্থ সহযোগিতার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিন সিগন্যাল দিয়েছে, এটি রীতিমতো অ্যালার্মিং ভারতের জন্য। আর পাকিস্তান বাংলাদেশকে কেন্দ্র করে যে প্ল্যান করছেন, এটার ফলাফল অজিত দোভালের জন্য কী হতে পারে, নরেন্দ্র মোদীর জন্য কী হতে পারে, ভারতের জন্য কী হতে পারে, এটা ভারত খুব ভালো করে বোঝে। এবং তারা এও জানে যে কখনো কখনো কোনো একটা যুদ্ধ বা কোনো একটি পরাজয় 100 বছর পরে সেটির প্রতিশোধ নেওয়া হয়। 1971 সালে বাংলাদেশ থেকে ভারত যে যাকে বলা হয় সুযোগ নিয়েছে, 71 থেকে আজ অবধি বাংলাদেশের রাজনীতিতে ভারত যেভাবে প্রভাব বিস্তার করছে, পাকিস্তানের প্রতিটি নাগরিকের রন্ধে রন্ধে রক্তে রক্তে এটা একটা প্রতিশোধের আগুন, এ বেদনা ভুলার নয়। এটা পাকিস্তান সুযোগ পেলে প্রতিশোধ নেবে, এটা স্বাভাবিক, এটা ভারত জানে। আর সেই প্রতিশোধ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের অন্যান্য অঞ্চল বাঁচানোর জন্য অজিত দোভাল তার সারা জীবনের অভিজ্ঞতা এবং সাকসেস, এর কারণ আরেকটা ব্যাপার বললাম যে তাকে কেন জেমস বন্ড বলা হয়। এর কারণ হলো যে এ যাবৎ ভারত এই নরেন্দ্র মোদীর আমল থেকে আজ অবধি যে কয়টি সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, যে কয়টি যুদ্ধ করেছে এবং দেশের মধ্যে গোয়েন্দা কর্মকাণ্ডে সরকারের যে ব্যাপক সফলতা, এই সফলতার জন্য জনাব অজিত দোভালকে দায়ী করা হয় বা তাকে ধন্যবাদ দেওয়া হয়। এবং এই কারণে জনগণ